পদত্যাগ করেছেন আইনজীবী। রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত জনতাকে আমরা কিভাবে ঠেকাবো? এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব, দে ফিল ইনসিকিউর। তারা যখন এইভাবে এসে করে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো। এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কেন, কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি? বিস্তারিত থাকছে রিপোর্টে। আগামী 3 দিনের মধ্যে ইউনূস সরকার চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায়। কি ঘটতে যাচ্ছে? টান টান উত্তেজনা। আর মাত্র 3 দিন। 5 আগস্টের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটে যেতে পারে। আওয়ামী লীগ এমন কোনো ধরনের অ্যাকশনে যেতে পারে। সারা দেশের জেলার কারাগারগুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের, সাবেক এমপিদের, নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে। আমাদের এই অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। বাংলাদেশে সর্বোচ্চ রাজনীতি বোঝার দল হচ্ছে আওয়ামী লীগ, তারপর বিএনপি, তারপর জাতীয় পার্টি। আওয়ামী লীগ আরো বেশি দ্রুত জনপ্রিয় হবে এবং আরো বেশি দ্রুত বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার রাস্তাও তৈরি হবে। এর ভোট এখন প্রায় 60-এর কাছাকাছি, 60% কাছাকাছি যদি এদেশে হয়। তো এই 60% মানুষের মতকে উপেক্ষা করে আপনি কথিত এই জাতীয় ঐক্য বা জাতীয় রাজনৈতিক ঐক্য করে আপনি সরকার ঠেকাতে পারবেন, এটা ঠিক। এবং মুক্তিযুদ্ধ চেতনার রাজনৈতিক দল হিসেবে যদি বিএনপি নিজেদেরকে দাবি করে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে ইউনূসের পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই। আজকে হোক কালকে হোক, আজকে তারা সরাসরি হয়তো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু বলছে মুখে কালকে তারা পদক্ষেপ নেবে। এটা সময়ের ব্যাপার, এখন খুবই সময়ের ব্যাপার যে বিএনপি এই ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবে। আর বিএনপি যদি ইউনূসকে একবার বাই বাই টাটা করে দেয়, তাহলে ইউনূসের ক্ষমতায় থাকার 1 দিন বা 1 ঘন্টাও সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। অনেকেই তেমনটি মনে করেন, কেন নানান ধরনের গুঞ্জন বলি, গুজব বলি, সত্যতার কিছু লেশমাত্র থাকতেও পারে, জানি না। এরকম কথা শোনা যাচ্ছে যে 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশাল কোনো কিছু পরিকল্পনা করছে। এমনও অনেকে বলছেন যে 5 আগস্টের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটে যেতে পারে। আওয়ামী লীগ এমন কোনো ধরনের অ্যাকশনে যেতে পারে। তবে শোনা যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, রাজনীতি সেগুলো কিছু নেই, এটিও আমি বিশ্বাস করি। এখন 2024-এর 5 আগস্টের আগে বা ওই দিনও দেশে কোনো কোনো কারাগার ভেঙে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে আটক অনেকেই যেমন বেরিয়ে এসেছে। তারা কারাগার ভেঙে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদী তৎপরতায় মেতে উঠেছে, এ কথাও তো সত্য। তো সেই দৃষ্টান্ত তো সরকারের সামনে রয়েছে। আবার আওয়ামী লীগ যে আতঙ্কটা তাদের রয়েছে, সব মিলিয়ে সরকার একটু বেশি সিকিউরড অবস্থা থাকতে চাচ্ছে। সারা দেশের কারাগারগুলো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনে হাইলি সিকিউরড অবস্থা তারা রাখতে চাচ্ছে। সারা দেশের জেলার কারাগারগুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের, সাবেক এমপিদের, নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে, তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে। বিষয়গুলো অনেকের কাছে গুজব মনে হতে পারে, অনেকের কাছে সত্য মনে হতে পারে। আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, এটুকু বলে রাখি যে এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত বাংলাদেশের ট্র্যাডিশনাল কোনো মিডিয়াতে কোনো ধরনের কোনো খবর এ নিয়ে হয়নি। যদিও আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে অনেক খবরই হত্যা হয়, অনেক খবরই আড়ালে পড়ে থাকে, সব খবর উঠে আসে না, যার কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। যদিও কখনো কখনো সেগুলো অনেক বেশি গুজবের হলেও মানুষ বিশ্বাস করতে শুরু করে। এখন এই খবরটি ভারতের কোনো কোনো গণমাধ্যমে এসেছে এবং ভারতের কোনো কোনো গণমাধ্যমে
আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন বাহাউদ্দিন নাসিম, তিনি বলছেন দলীয় সূত্রে আমরাও এই খবর পেয়েছি, সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 30 জন নেতাকর্মী খুন হয়েছেন, তাদের নিপীড়ন অত্যাচার করে খুন করা হয়। এর আগে গাজীপুরের কেন্দ্রীয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল, সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় হত্যা করা সম্ভব হয়নি। তিনি বলছেন বাংলাদেশে গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশে যত অঘটন হত্যাকাণ্ড ঘটেছে তা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে, সরকার সরাসরি খুন খারাপিতে যুক্ত রয়েছে। হতেই পারে, তার এই অভিযোগ থাকতেই পারে, কিন্তু প্রকৃত পক্ষে আসলে কি হচ্ছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলেই দেশের বিভিন্ন জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের এই নেতাকর্মীদের একসাথে জড়ো করা হচ্ছে কিনা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে কিনা, সেটি যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যেই বিষয়টি ভয়ঙ্কর আকারে আমাদের সামনে আসছে, পাশাপাশি যে তথ্যটি যে সবাইকে হত্যা করা হতে পারে, এটি আমার মনে হয় একটু বেশি গুজব হয়ে যাচ্ছে। এই সময় এসে এটি সরকারের করার কথা নয়, যদিও সরকার এমন অনেক কিছু করে ফেলছে যা আমাদের ধারণার বাইরে। আগামী 3 দিনের মধ্যে ইউনূস সরকার চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায়। কি করতে যাচ্ছে? টান টান উত্তেজনা, কি হবে? অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আর মাত্র 3 দিন, 3 days left। দর্শক, জুলাই মাস শেষ হয়ে আসছে, ঐক্যমতের খবর নেই, জুলাই সনদের খবর নেই। অথচ জুলাই সনদ দিতে হবে, জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী বাংলাদেশ চলবে, জুলাই সনদ হবে আমাদের নতুন সংবিধান, 72 সংবিধান বাতিল হবে। এটা জনগণের স্পষ্ট কথা। এটা ছাত্র জনতা ঘাড় ধরে হোক আর যেভাবে আদায় করে ছাড়বে। জুলাই সনদ না হলে উপদেষ্টাদের কফিন মিছিল হবে সচিবালয়। সেখানে ঐক্যমত কমিশন বলছে 3 দিনের মধ্যে ঐক্যমতের কার্যক্রম সম্পন্ন করতে পারবো। আলী রিয়াজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সামান্যতম ঐক্যমত নেই, কোনো বিষয় কার্যকর ঐক্যমত হচ্ছে না, সেখানে 3 দিনের মধ্যে ঐক্যমতের কার্যক্রম সম্পন্ন করবে কিভাবে? আমরা 3 দিনের পরীক্ষা, ট্রান্সেন্ডেন্টাল যদি কিছু করতে পারে, অলৌকিক যদি কিছু করতে পারে তাহলে হবে। আমরা প্রত্যাশা করি যেন পারে। বিশেষ করে জুলাই সনদ কার্যক্রম সম্পন্ন করা মানে জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছে, সেখানে সাইন করবে কি করবে না, সময় কিন্তু 31 জুলাই পর্যন্ত। এই 3 দিনের মধ্যে কি সবাই সাইন করবে, সবাই একমত হবে কিনা, কোনো পয়েন্টে ইখতিলাফ বেঁচে থাকবে কিনা? পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু তারা রিপ্লাই দিবে কিনা, সবকিছুর মধ্যে অনিশ্চয়তা। মানে এই মুহূর্তে রাজনীতিতে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে। সেখানে সরকার মাত্র 72 ঘন্টার সময় নিয়েছে, মানে 72 ঘন্টার মধ্যেই চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায়। সরকার দেখাতে চায় যে না, আমরা সফল, ঐক্যমত কমিশনে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি, জুলাই সনদ দিতে পারছে। তার মানে 72 ঘন্টার পরীক্ষা, সমগ্র জাতির দৃষ্টি কি ঘটে সেই দিকে আমরা অপেক্ষা করছি। আগামী 3 দিনের মধ্যে অনেকগুলো কাজ সম্পাদন করে ঐক্যমতের প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত কমিশন সহযোগী অধ্যাপক আলী রিয়াজ। মানে এখানে প্রফেসর ইউনূসের রিপ্রেজেন্টেটিভ, ইউনূসের কথাই তিনি যা করার করেন। এখানে দর্শক কি ঘটবে, আলী রিয়াজরা কি করবেন? মেয়াদ শেষ, এখানে আশাবাদী হওয়ার জায়গা খুব কম। দেখি কি হয়, আমরা দেখি আরো কি ইঙ্গিত দিয়েছেন। মানে যা করা হয় এই 3 দিনে, এই 3 দিন না হলে ঐক্যমত কমিশন এগুলোর প্রতি আর কোনো আস্থা বা জনগণ এগুলোর দিকে তাকাবেই না, কিন্তু অলরেডি আশা ফুরিয়ে গেছে। যেমন ভিপি নূর কিছুদিন আগে বলেছেন কিয়ামত পর্যন্ত এভাবে আলোচনা চললে ঐক্যমত হবে না। আখতার বলেছেন এনসিপির যে আমরা কোনো কুল কিনারা দেখছি না। তাতে এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে তেমন আশাবাদী হওয়ার সুযোগ নেই। আলী রিয়াজ বলেন আজ থেকে আগামী 3 দিনের মধ্যে তিনি আশা করছেন। আমরা রাজনৈতিক দলগুলো অব্যাহতভাবে সহযোগিতা করছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি, সেই চেষ্টার অবশ্যই সফলতা আসবে, এই বিশ্বাস এবং আস্থা আমাদের রাখা দরকার। এগুলো ইউটোপিয়ান কথা। রাজনৈতিক দলগুলো কোথায় সহযোগিতা করছে? বিএনপি বিরোধিতা করছে, জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে দিতে চায়। এই যে একটা সিদ্ধান্তের কথা আসছে কনক্রিটলি, মোটামুটি জোরালো ভাবে, যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারে না। বিএনপি এটা এখনো রাজি না, তারা বলছে আমরা নোট অফ ডিসেন্ট দেবো। আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে কি জুলাই সনদ সাইন করবেন? কিসের ঐক্যমত হবে? তো এগুলো যদি ডিক্লেয়ার একটা নামকাওয়াস্ত করে ও জুলাই সনদ, সেটা গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনা বেশি। নানান পক্ষ থেকে আপত্তি আসতে পারে, তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে ভাঙনের মধ্যে পড়েছে। আরেকটি খবর আপনাদেরকে জানাচ্ছি, আমাদের এই অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। অনেকটা অবাক বিস্ময়কর খবর যে এই অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা নিজ থেকে পদত্যাগ করেছেন। ঘটনা সত্য, 3 জন উপদেষ্টা পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার নিকট জমা দিয়েছেন। যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা হলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধানচন্দ্র দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। এই 3 জন উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার নিকট জমা দিয়েছেন। তবে
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ করেন নাই, তিনি ঝুলিয়ে রেখেছেন। তবে এই তিনজন উপদেষ্টা এখন আর অফিস করছেন না। আমরা জানি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল শিক্ষার্থীরা, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার পদত্যাগ তো শিক্ষার্থীরা দাবি করেন নাই, এবং প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ তো শিক্ষার্থীরা দাবি করেন নাই। দাবি করেছিল শুধুমাত্র শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। তবে আমরা জেনেছিলাম, দেখেছিলাম, শিক্ষা উপদেষ্টা বলেছিল সরকার যদি চায় তাহলে তিনি পদত্যাগ করবেন, যদি সরকার চায় তাহলে তিনি পদত্যাগ করবেন। তাহলে তিনি নিজ থেকে পদত্যাগ কেন করলেন? এখন জানা যাচ্ছে তিনি নিজ থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা নিকট জমা দিয়েছেন। এতে বিশেষ কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে এই মুহূর্তে একটি উত্তেজনা কাজ করছে, ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুনিয়া ছোট হয়ে আসছে। তবে আপনাদেরকে আমি যে তথ্যটি দিলাম, তিনজন উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার নিকট জমা দিয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টা সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন নাই। তিনি এখন পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্যই করেন নাই। এই তিনজন উপদেষ্টা যে পদত্যাগ করেছেন এই বিষয়টি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশি মিডিয়াতে আসেনি, কোনো মিডিয়া থেকে প্রকাশ করা হয়নি। এই তথ্যগুলো দিয়েছেন ভারতের একজন অন্যতম উপাত্ত দিয়ে, যিনি কথা বলে থাকেন, তরুণ ঘোষ। তরুণ ঘোষ তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে জানিয়েছেন, তিনি গ্যারান্টি দিয়ে বলছেন এই তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টার নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তারা অফিস করা বন্ধ করে দিয়েছেন। গণেশ কি উল্টে যেতে শুরু করলো? গণেশ কি উল্টে যাবে? আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে কোণঠাসা হয়ে পড়েছেন। তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তিনি নানানভাবে এই মুহূর্তে কোণঠাসা। কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনার বাসভবনে রাত্র যাপন করেন না, তিনি রাত্র যাপন করেন ঢাকার ক্যান্টনমেন্টে। তবে সেটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমার জানা নেই। এই কথাটি কিন্তু শোনা যাচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতে রাত্রি যাপন করেন না নিরাপত্তার কথা চিন্তা করে। একজন প্রধান উপদেষ্টা তিনি যদি নিরাপত্তাহীন হয়ে পড়েন তাহলে বোঝাই তো যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন তিনি রাষ্ট্র কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে তিনি পরিচালিত করবেন, বা তিনি কিভাবে বা নির্বাচন দেবেন? বলা হচ্ছে, শোনা যাচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি কিভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন? আর সেই নির্বাচনটা কেমন হবে? যার নিজের নিরাপত্তা নাই, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তিনি নির্বাচনটা দিবেন কিভাবে? যাই হোক, তিনজন উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ করেছেন, তারা অফিস করা বন্ধ করে দিয়েছেন। এই কথাগুলো 100% নিশ্চিতভাবে বলছেন ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক তরুণ ঘোষ। সত্যতা কতটুকু হয়তো আমরা অতি শীঘ্রই দেখতে পাবো, শুনতে পাবো। কারণ বাংলাদেশের সংবিধান এখন পরিবর্তন করতে হলে জাতীয় সংসদে যেতে হবে। বাংলাদেশে কি এই মুহূর্তে জাতীয় সংসদ আছে? ডাকার সুযোগ আছে? কিছুই নেই। সুতরাং কারো মুখের কথা সংবিধান পরিবর্তন হয় না। সংবিধান, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর 1972 সালে বাংলাদেশের একটি দলিল, যার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। তো সেখানে লেখা আছে কিভাবে আপনি এটাকে পরিবর্তন করবেন, সংশোধন করবেন, সংযোজন করবেন, বিয়োজন করবেন। তো সেই ধারাবাহিকতা না রেখে যদি আপনি আপনার মনের মতো করে সংবিধান পরিবর্তন করে নেবেন, তাহলে তো এই পরিবর্তন কেউ সায় দেবে না। এটি প্রকৃতপক্ষে পরিবর্তন হবে না। এটি মূলত কি হবে? এটি মূলত জবরদস্তি হবে। তো জবরদস্তি ব্যাপারটাই তো বেআইন। সেই বেআইনিতে মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে, তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং তার পূর্ববর্তী অযৌক্তিক। এই অযৌক্তিক বিষয়গুলোকে যৌক্তিক ভাববার কোনো সুযোগ নেই। এগুলো যদি এই সরকারের পরিবর্তন হয়ে যায় অটোমেটিকলি বাজেয়াপ্ত হয়ে যাবে। এটি আর নতুন করে কাউকে বলা লাগবে না, সাংবিধানিকভাবে বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন যেটা দরকার ইউনূসের মানে বাংলাদেশ থেকে উৎখাত, সেটি যদি এবং আমি ঠিক এই জায়গা থেকে এই যে ইউনূসের যে বাংলাদেশ থেকে উৎখাতের কথাটা আপনি বললেন, 2-3 দিন আগেই মানে ঘন ঘন বৈঠক হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হচ্ছে, রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে, বিএনপি, এনসিপি, নবগঠিত যে এনসিপি, হাসনাতদের যে এনসিপি, সেই এনসিপির সঙ্গে বৈঠক হচ্ছে। আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল, জামাত রাজনৈতিক দল, তারা বৈঠক করছে। এবং সেই বৈঠক থেকে আসিফ নজরুল বলছেন যে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি কি, যে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো অবস্থানে আমরা এবারে যে কোনো রকম পরিস্থিতিতে, মানে এই যে ছাত্র জনতার যে বিক্ষোভ, সেই বিক্ষোভকেও তো ফ্যাসিবাদ বলে দাগিয়ে দেওয়া যায়।
আর ফ্যাসিবাদ বিরোধিতার সুরে যদি এক হয় তাহলে দেখা যাচ্ছে যে জামাত, এনসিপি, মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা একযোগে এবারে কাজ করবে বাংলাদেশে। তো যখনই এই ফোর্স, এই ত্রয়ী বা সবকটা ফোর্স মিলে একসঙ্গে বাংলাদেশে কাজ করবে, তখন কি এই ছাত্র জনতার যে আন্দোলন বা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ দীর্ঘস্থায়ী হবে? কোনো রকম সেই সুযোগ কি থাকছে? দেখুন, এটি হচ্ছে ইউনূস ম্যাজিক, যে যখনই সে কোনো সংকটে পড়ছে, যখনই কোনো ঝামেলার মধ্যে সম্মুখীন হচ্ছে, তখনই সেই কথিত রাজনৈতিক দল তাকে ডেকে নিচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু বিএনপি, কমিউনিস্ট পার্টি এরা কিন্তু বলেছে যে আমরা বিপদে পড়লে আপনি আমাদেরকে ডাকেন, কিন্তু কাজের সময় ডাকছেন না। এবং বিএনপি কিন্তু বলেছে যে এইসব মিটিং করে রাজনৈতিক দলকে সংগঠিত করে রাষ্ট্র ক্ষমতা চালানো যাবে না, কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশটার সঠিক পক্ষে ধাবিত হবে না। এটা সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের মধ্যে যারা বিএনপি বলেছে। এটি হলো একটা ইস্যু। এরা যে এদের সঙ্গে সন্তুষ্ট নয় এবং ইউনূস যেটা তার যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী করছে, তাদেরকে ঐক্যবদ্ধ রেখে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার, সেটি হবে না। এই কারণে হবে না যে দেখেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের 2024 সালের 5ই আগস্টের শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগে তার দলের অবস্থা খুব শোচনীয় ছিল। জনগণ দ্বারা তারা আসলেই সত্যিকার অর্থে অনেকটা কি বলে যে বিচ্ছিন্ন হয়ে গেছিল জনগণ থেকে, জনগণ দ্বারা তারা প্রত্যাখ্যাত হয়েছিল। কিন্তু 2024-এর এই আগস্টের থেকে এই 2025-এর জুলাই পর্যন্ত, 25শে জুলাই পর্যন্ত বাংলাদেশে আমূল পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এই ইউনূস, তার সরকারের দুঃশাসন, জঙ্গিপনা, নানাবিধ কর্মকাণ্ড, অর্থ লোপাট থেকে শুরু করে অনেক কিছুর প্রমাণ চলে এসছে। এই কথিত এনসিপির নামে একটা কথিত ছাত্র সংগঠন তৈরি করা, যাদের কোনো ভিত্তি নেই, তাদের কোনো ভোট নেই, এসব নিয়ে জনগণ ব্যাপকভাবে বিক্ষুব্ধ। স্বাভাবিক কারণেই আওয়ামী লীগের ভোট এখন প্রায় 60-এর কাছাকাছি, 60% কাছাকাছি যদি এদেশে হয়। তো এই 60% মানুষের মতকে উপেক্ষা করে আপনি কথিত এই জাতীয় ঐক্য বা জাতীয় রাজনৈতিক ঐক্য করে আপনি সরকার ঠেকাতে পারবেন, এটা আমার কাছে মনে হয় না। এটি তাদের যত ঐক্যই হোক না কেন। আর বিএনপি বুঝে গেছে আমার কাছে মনে হয় যে এই ইউনূস যে তাদেরকে ক্ষমতা দিতে চায় না, এটা বিএনপির কাছে আমার কাছে মনে হয় যে অনেকটা ক্লিয়ার। তারা এখন সে ধরনের কথাবার্তা বলছে, তাদের নেতারা বলছে। এবং বিএনপি আরেকটি জায়গায় এই সরকারের সঙ্গে একমত হতে পারছে না, সেটা হলো জামাতি ইসলাম এবং স্বাধীনতা বিরোধী ইস্যু এবং জঙ্গিপনা তো আছে, যে এই ইস্যুগুলোকে এরা বিএনপি অনেকটা সরে গেছে। স্বাভাবিক কারণেই দেখুন, একটি রাজনৈতিক, গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধ চেতনার রাজনৈতিক দল হিসেবে যদি বিএনপি নিজেদেরকে দাবি করে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে ইউনূসের পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই। আজকে হোক কালকে হোক, আজকে তারা সরাসরি হয়তো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু বলছে মুখে, কালকে তারা পদক্ষেপ নেবে। এটা সময়ের ব্যাপার, এখন খুবই সময়ের ব্যাপার যে বিএনপি এই ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবে। আর বিএনপি যদি ইউনূসকে একবার বাই বাই টাটা করে দেয়, তাহলে ইউনূসের ক্ষমতায় থাকার 1 দিন বা 1 ঘন্টাও সময়। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।